চ্যাং নামের এই অন্ধ ছেলেটা ছিল দুনিয়ার এক ভয়ঙ্কর যোদ্ধা, কিন্তু হঠাৎ করে একদিন তার চোখের সামনে ছোট্ট একটি বাচ্চা খুন হয়ে যায়। তাতে করে সে কিছুই করতে পারে না। তার ভিতরে জ্বলতে থাকে প্রতিশোধের আগুন, যে আগুন তাকে কোনোদিনও ঘুমাতে দেয় না। তাহলে কি এই অন্ধ ছেলেটা পারবে এই বাচ্চা ছেলেটি হত্যার প্রতিশোধ নিতে, নাকি এই অন্ধত্বের কারণে তাকে পরাজয় বরণ করে নিতে হবে? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ে শোনাবার চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, আর কথা বেশি না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পের শুরুতে আমরা চীনের একটি ছোট্ট গ্রামকে দেখতে পাই। এখানে আমাদের চ্যাং নামের একটি অন্ধ লোককে দেখানো হয়। সে কোনো একটা লোক সম্পর্কে এখানে জিজ্ঞাসাবাদ করছিল, আর সে সেই লোকটির কথা জিজ্ঞাসাবাদ করতে করতে একটা জুয়ার আড্ডায় চলে আসে। আর এখানকার মালিকের কাছে যখন সেই লোকটি সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন সেই মালিক তাকে কোনো উত্তর দেয় না, বরং সে তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আর এটা শোনার পর চ্যাং পরিষ্কারভাবে বুঝতে পারে যে এই লোকটাই হচ্ছে সেই লোকটা যাকে সে এতদিন ধরে খুঁজছে। তবুও সে একদম শিওর হওয়ার জন্য তার হাতে থাকা একটা কাটা চিহ্নকে একটু টাচ করে দেখে। আর যখনই সে একদমই কনফার্ম হয়ে যায়, তখন সে কয়েক সেকেন্ডের মধ্যেই তার উপর আক্রমণ করে দেয় আর তাকে সেখানে গলা কেটে মেরে ফেলে। আসলে চ্যাং ছিল একজন ভয়ঙ্কর কুংফু মাস্টার, আর এই ব্যাপারটা দেখার পরে এই জুয়ার সমস্ত লোকজন তাকে মারার জন্য দৌড়ে চলে আসে। তবে যেহেতু চ্যাং একজন ভয়ঙ্কর কুংফু মাস্টার ছিল, এজন্য সে এক মুহূর্তের মধ্যে এক এক করে সবাইকে শেষ করে দেয়। আর এত বড় একটা কর্মকাণ্ড করার পর সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর তখন এদিকে আমরা জাও নামের একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পাই, যার বয়স ছিল মাত্র 10 বছর। সে তার ছোট্ট ভাইটিকে নিয়ে দোকান থেকে কিছু খাবার চুরি করে পালাচ্ছিল। তবে তখনই রাস্তায় কিছু গুন্ডা তাকে ধরে ফেলে। আসলে জাও ছিল খুব সাহসী একজন মেয়ে। এই গুন্ডাদেরও সে একেবারেই ভয় পাচ্ছিল না। এজন্য এই গুন্ডাটা প্রচন্ড রাগ করে যখন তার চোখের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দিতে যাচ্ছিল, তখনই সেখানে চ্যাং চলে আসে। আর সে অন্ধ হওয়া সত্ত্বে একেবারে পারফেক্ট একটা নিশানা সই করে তার মাথায় একটা ইট ছুঁড়ে মারে। সেজন্য সেই গুন্ডা সেখানেই পড়ে যায়। এরপর যখন সমস্ত গুন্ডারা চ্যাংকে দেখতে পারে, তখন তারা প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর যখনই যাও এই ব্যাপারটা দেখতে পারে, তখন সে খুবই খুশি হয়ে যায়। সে চ্যাংকে একটা আপেল দেওয়ার চেষ্টা করে, তবে চ্যাং তাকে সরাসরি না করে দেয় আর সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে সেদিন সন্ধ্যাবেলা যাও যখন আরো একটি ঘরে খাবার চুরি করতে যায়, তখন সেখানে একটি মেয়ে তাকে দেখে ফেলে। এটা দেখার পরে যাও প্রচন্ড ভয় পেয়ে যায়। এজন্য সে একটা লাঠির টুকরো নিয়ে তাকে ফেস করার ট্রাই করে। তবে এই মেয়েটা ছিল খুবই ভালো একটা মেয়ে, এজন্য সে তাকে কিছুই বলে না, বরং সে ঘর থেকে আরো খাবার এনে সেগুলো তাকে দিয়ে দেয়। আর এরপরে যখনই যাও সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই ওই ঘরের মধ্যে আক্রমণ হয়ে যায় আর ওই মেয়েটিকে ধরে সেখান থেকে গুন্ডারা সরিয়ে ফেলে। আর আমরা দেখতে পারি এই গুন্ডাদের যে লিডার ছিল তার নাম ছিল জোলাং। আসলে এই লোকটা 2 দিন আগে তার ওয়াইফকে খুন করেছে, যে কিনা আর অন্য কেউ ছিল না, এই মেয়েটার আপন বোন ছিল। এখন সে এই ঘরের মধ্যে এসে আক্রমণ করেছে। সে এজন্য তার উপর আক্রমণ করেছে যাতে করে সে তার ওয়াইফের মৃত্যুর সমস্ত প্রমাণ মেটাতে পারে। তাই এখন সেই ফ্যামিলির সবাইকে সে মারতে চায়। আর একটু পরেই আমরা দেখতে পারি সে তার সমস্ত কাজকর্ম শুরু করে দেয়। সে এক এক করে সবাইকে মারতে শুরু করে। আর ফাইনালি সবাইকে মারার পর সে এই মেয়েটার কাছে গিয়ে তাকেও বিয়ের প্রস্তাব দেয়। তবে এই মেয়েটা বিয়ের জন্য তাকে একেবারে না করে দেয়। আর যখনই সে একটু সুযোগ পেয়ে যায়, তখনই সে তার উপর আক্রমণ করে বসে। তবে এটার জন্য সে প্রচন্ড রাগ করে মেয়েটাকে জানেই মেরে ফেলে। আর এই সমস্ত ব্যাপারগুলো দূরে বসে যাও দেখছিল। তবে একটু পরেই যখন যাও একটা সুযোগ পেয়ে যায়, তখন সে দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে এতক্ষণে নোয়া নামের একটা গুন্ডা তাকে দেখে ফেলে। এজন্য সে তাকে ফলো করতে শুরু করে। আর যখনই নোয়া রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল, তখনই সে সামনে চ্যাংকে দেখতে পায়, যে কিনা রাস্তা দিয়ে বমি করতে করতে যাচ্ছিল, কারণ সে অনেক বেশি মদ খেয়েছে। তো এজন্য নোয়া তাকে খুব বেশি একটা কেয়ার করে না। সে মনে করে এটা হয়তোবা মাতাল কোনো অন্ধ হবে, এজন্য সে তাকে যেতে দেয়। আর যখনই চ্যাং তার বাসায় ফিরে আসে, তখন সে বুঝতে পারে যে তার বাসায় নাও রয়েছে। আর সে ওখানে গুন্ডাদের আসার শব্দ শুনতে পারে। এখন এগুলো শোনার পরে চ্যাং পরিষ্কার বুঝতে পারে এখানে কোনো একটা ঘটনা ঘটেছে। আর এজন্য সে যাওকে এখানে লুকিয়ে
লুকিয়ে থাকার পারমিশন দিয়ে দেয়। আর যখনই গুন্ডারা জাওকে খোঁজার চেষ্টা করে তারা কোনোভাবেই জাওকে খুঁজে পায় না। এরপর তারা বাধ্য হয়ে চ্যাংয়ের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তবে বাইরে আসার সঙ্গে সঙ্গে তারা একটা বাচ্চা ছেলেকে পেয়ে যায়, আর যেটা কিনা অন্য কেউ ছিল না বরং জাওয়ের ছোট ভাই। আর যেহেতু ওই ছোট্ট বাচ্চাটা জাওয়ের মতো একই জুতা পরেছিল, এজন্য জিওলাং এর মনে হয় যে এটা হয়তোবা সেই বাচ্চাটা। তাই সে এই বাচ্চাটার উপরেই আক্রমণ করে দেয় আর তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে যদিও এই বাচ্চাটা তার বোনের কাছে সাহায্য চাওয়ার জন্য বারবার সিটি বাজাচ্ছিল, তবে যতক্ষণে তার বোন এই পর্যন্ত পৌঁছায় ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়, কারণ তারা তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আর এর পরের দিন সকালবেলা জাও চলে আসে চ্যাংয়ের কাছে, আর সে চ্যাংকে অনুরোধ করে বলে যে আমার ভাইকে তারা কিডন্যাপ করে নিয়ে গিয়েছে, আর এখন আমি চাই আমার ভাইয়ের মৃত্যুর জন্য তুমি তাদের থেকে বদলা নিবে, কারণ আমি জানি তারা আমার ভাইকে মেরে ফেলেছে। তবে চ্যাং তার কথায় একেবারেই রাজি হয় না। সে তাকে বলে আমি আসলে এত ছোটখাটো গুন্ডাদেরকে মারি না, আমি শুধু বড় বড় গুন্ডাদের সাথে ফাইট করি। তাই আর কোনো উপায় না পেয়ে শাও সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে সেদিন সন্ধ্যাবেলা সে আবারও চ্যাংয়ের কাছে চলে আসে, আর সে তার হাতে একটা ওয়ান্টেডের পোস্টার দিয়ে দেয়, যেটা কিনা জাও নিজেই বানিয়েছিল। আসলে সেই লোকটার চেহারা যেহেতু সে দেখে ফেলেছিল, এজন্য সে তার চেহারাটা আর্ট করেছে আর নিচে ওয়ান্টেডের একটা পোস্টার লাগিয়ে দিয়েছে। আর এখন যাও চাচ্ছিল যাতে করে চ্যাং জিওলাংকে মারার জন্য পুরোপুরি তাকে সাহায্য করে। তবে চ্যাং তার কোনো কথাই শুনে না, বরং সে তাকে ঘর থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। তো এর পরের দিন সকালবেলা চ্যাং তার একটা কাজের জন্য শহরের বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে। আর যখন সে যাচ্ছিল তখন আমরা জানতে পারি আজকে তার টার্গেট হচ্ছে একজন মাছওয়ালা, যে কিনা মাছ বিক্রি করার পিছনে বিভিন্ন রকমের মানুষের খুন করে বেড়ায়। এজন্য সে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে শেষ করতে চাচ্ছে। তবে রাস্তার মধ্যেই তার ঘোড়াটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এজন্য চ্যাং সোজা গিয়ে পাহাড় থেকে নিচে পড়তে শুরু করে। তবে কোনো রকমে সে একটা পাথরকে ধরে নিজেকে বাঁচিয়ে ফেলে। তবে তখনই সে লক্ষ্য করে তার পায়ের মধ্যে কেউ একজন ধরে ঝুলে আছে। আসলে এটা আর অন্য কেউ ছিল না, এটা আসলে জাও ছিল। সে জাওকে দেখার পরে প্রচন্ড রাগ করে সেখান থেকে চলে আসে, কিন্তু তবুও সে তাকে উপরে টেনে তোলে। আর ফাইনালি সে উপরে উঠে বুঝতে পারে যে আসলে এই মেয়েটা তার পিছু ছাড়বে না, আর এজন্য জাওকে সঙ্গে করে নিয়ে তাকে সামনে এগোতে হবে। তো এরপরে কোনো বিশ্রাম না করে তারা কয়েকটা দিন হাঁটার পরে ফাইনালি তাদের গন্তব্যে চলে আসে। আর এখানে তারা দুজন মেহমান হয়ে সেই মাছ বিক্রেতার কাছে গিয়ে আশ্রয় নেয়। এখানে যখন তারা কথাবার্তা বলছিল তখন আমরা জানতে পারি এই হচ্ছে সেই মাছ বিক্রেতা। চ্যাং সম্পর্কে সে আগে থেকে সবকিছুই জানতো। সে জানতো সে একজন ভয়ঙ্কর কুংফু মাস্টার। সে এই ব্যাপারটা আগে থেকেই জানতো, কিন্তু তবুও সে তাকে কিছুই বুঝতে দেয় না। সে তার মেহমানদারি করতে শুরু করে। আর তখনই পাশে যখন যাও খেলাধুলা করছিল তখনই সে পানির মধ্যে একটা লাশকে দেখতে পারে। আর এই লাশটা দেখার পরে যখনই সে জোরে চিৎকার করতে শুরু করে তখনই মাছ বিক্রেতার চ্যাংয়ের মধ্যে ভয়ঙ্কর একটা মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি সেই মাছ বিক্রেতার একজন লোক চ্যাংয়ের উপর আক্রমণ করতে চলে আসে। তবে তাদের সবার জন্য চ্যাং একাই যথেষ্ট ছিল। তো এরপরে চ্যাং এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়, আর সেই মাছ বিক্রেতাকে আহত করে ফেলে। আর এরপরে যখন সে তাকে জানে মারতে যাচ্ছিল তখনই ওই লোকটা তাকে ক্যাপ্টেন বলে ডাকে। সে বলে যে যুদ্ধে আমি আপনার টিমেই ছিলাম, আমি বারবার করে দেশের জন্য যুদ্ধ করেছি। দেশের জন্য আমার জীবনকে উৎসর্গ করার পরেও কোনোভাবে এই দেশ আমাকে তেমন কিছুই দেয়নি, বরং আমাকে শুধুমাত্র দরিদ্রতার মধ্যে ঠেলে দিয়েছে। তারপরে যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে হয়তোবা আমি ভালো হয়ে যেতে পারি। আর এরপরে সে তার জীবনটা বারবার ভিক্ষা চাইতে শুরু করে। তবে চ্যাং তার কোনো কথাই শোনে না, আর তাকে মাফ না করে সেখানেই শেষ করে দেয়। আর এরপর সেদিন সন্ধ্যাবেলা যখন তারা দুজন সেখান থেকে আবারও ফেরত আসার জন্য বের হচ্ছিল তখন যাও আবারও একবার চ্যাংকে জিজ্ঞাসা করে যে তুমি আমার ভাইয়ের হত্যা বদলা নেওয়ার জন্য আমাকে সাহায্য করবে কিনা। তখন চ্যাং তাকে আবারও সরাসরি না করে দেয়, আর তাকে সেখানে একা রেখে দিয়ে সে নিজেই বেরিয়ে চলে আসে। তো এরপরের কয়েক সপ্তাহ পর যখন চ্যাং তার বাসায় বসে মদ খাচ্ছিল তখন সে হঠাৎ করে বুঝতে পারে যে কেউ একজন তার ঘরের মধ্যে ঢুকেছে। আর যখন সে তার চোখের নিচে হাত দেয় তখন সে বুঝতে পারে এটা আর অন্য কেউ ছিল না, এটা হচ্ছে জাও নামের সেই ছোট্ট মেয়েটা। আর যখন সে তাকে ভালো করে চেক করে তখন সে বুঝতে পারে এই মেয়েটা খুব বাজেভাবে আহত হয়েছে। তো এজন্য ফাইনালি সে তার দেখাশোনা করতে শুরু করে।
আর যখন কয়েকদিন পরে জাওয়ের জ্ঞান ফিরে পায় তখনই জাও তাকে সমস্ত ঘটনাটা খুলে বলে। সে বলে যে আমি যাওয়ার সময় সমস্ত রাস্তাটা মনে করে নিয়েছিলাম, এজন্য যখনই আপনি আমাকে ফেলে এসেছিলেন তখন আমি সেই একই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম, আর এই কারণেই আমি এতগুলো আঘাত পেয়েছি, তাই মূলত আমার অবস্থা এমনটা হয়ে গিয়েছে। এরপর যাও তাকে বলে যদি তুমি আমার ভাইয়ের হত্যার বদলা নিতে আমাকে সাহায্য নাই করো তাহলে দয়া করে আমাকে তুমি কুংফু শিখিয়ে দাও, যাতে করে আমি নিজে বড় হয়ে আমার ভাইয়ের হত্যার বদলা নিতে পারি। আর এগুলো শোনার পর চ্যাং অনেকক্ষণ চিন্তা ভাবনার পর ফাইনালি তাকে তার স্টোর রুমে থাকার জন্য পারমিশন দেয়। তবে তাকে কুংফু শেখাবে কিনা সেটার জন্য সে এখনো তাকে কিছুই বলেনি। এর পরবর্তী কয়েকটা দিন জাও চ্যাং এর চোখ হয়ে কাজ করছিল। সে তার সঙ্গে থাকতো আর তাকে তার সমস্ত ব্যাপারগুলোই বলতো, আশেপাশের সকল পরিস্থিতি সে তাকে এক্সপ্লেন করত। আর এই চোখের সাহায্যে চ্যাং খুব ভালো করে তার কাজগুলো দ্রুত কমপ্লিট করতে পারত। আর তার দ্রুত কাজগুলো কমপ্লিট হওয়ার জন্য সে অনেক বেশি টাকা ইনকাম করতে পারছিল। আর এখন তারা খুব বেশি পার্টিও করতে পারছিল। আর এই সমস্ত কম্বিনেশনের জন্য তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। আর তারা দুজন একে অন্যের খুব বেশি ক্লোজও হয়ে যায়। এর জন্য চ্যাং তাকে স্টোর রুমের জায়গায় তার নিজের ঘরে থাকার পারমিশন দিয়ে দেয়। এরপরে যাও যখন একদিন চ্যাংয়ের পিঠে মলম লাগাচ্ছিল তখন সে তার পিঠে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখতে পায়। আর যখন সে এগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে তখন চ্যাং তাকে বলে যে আমি একবার আমার শহরকে রক্ষা করার জন্য যুদ্ধে নেমেছিলাম, আর সেই যুদ্ধের মধ্যে এতগুলো আঘাত আমি পেয়েছি। আর সে তাকে এটাও বলে যে আমি এখনো আমার শহরে ব্যাক করতে চাই, আর সেই শহরে ফিরে যাবার জন্য আমি এখন পর্যন্ত টাকা জোগাড় করছি। তো এর কয়েকদিন পরে যাও চ্যাং এর বলাতে একটা অপরাধী সম্পর্কে তথ্য কালেক্ট করতে একটা জায়গায় আসে। এখানে এসে সে যখন সেই অপরাধী সম্পর্কে জানছিল তখনই সে পাশে জেওলাংকে দেখতে পায়, যে কিনা বিভিন্ন রকমের মারামারির মধ্যে বাজি ধরছিল। এটা দেখার পরে যখন সে তাকে লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখছিল তখনই জেওলাংও তাকে দূর থেকে দেখতে পারে। এজন্য সে তাকে ডেকে এনে তার পাশে বসায়। আর যখনই যাও তার পাশে এসে বসে তখন তার দিকে তাকিয়ে বারবার তার ভাইয়ের মৃত্যুর ব্যাপারটা তার চোখের সামনে চলে আসে। সে তার ভাইকে বারবার মনে করছিল, আর এজন্য সে তখনই তার থেকে বদলাটা নিতে চাইছিল। তবে সে জেওলাংকে একা একা মারতে পারবে না এই ব্যাপারটা সে খুব ভালো করেই জানতো। আর সে এখানে একটু একটু ভয় পাচ্ছিল। আর এজন্য শাও তার সবচেয়ে বড় শত্রুকে সামনে পেয়ে তেমন কিছুই করতে পারে না। সে চুপচাপ সেখানে বসেছিল। এরপর যখন সে আবারও চ্যাংয়ের কাছে ফিরে আসে তখন চ্যাং তাকে একটা গুড নিউজ দিয়ে বলে, আমি তোমার জন্য একটা খুবই বড়লোক ফ্যামিলি ম্যানেজ করেছি, যারা কিনা তোমাকে খুব ভালো করে খেয়াল রাখবে। আর সেই মহিলা তোমাকে নেয়ার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে। তবে যখনই যাওকে চ্যাং গাড়িতে তুলে দেয় তখন যাও প্রচন্ড রাগের মাথায় তাকে বলে, আমি মাত্রই আমার ভাইয়ের খুনিকে দেখতে পেয়েছি, কিন্তু আমি তার কিছুই করতে পারিনি। আমার নিজেকে দুনিয়ার সব থেকে অপরাধী মনে হয়। তবে যখনই চ্যাং এই কথাটা শুনতে পারে তখনই চ্যাং তার কষ্টটা ফিল করতে পারে। আর যখনই যাও সেখান থেকে রাগ করে চলে যাওয়ার চেষ্টা করে তখন চ্যাং ফাইনালি সিদ্ধান্ত নেয় সে জাওকে কুংফুর প্র্যাকটিস করাবে। আর এজন্য পরের দিন সকালবেলা থেকে সে তাকে কুংফুর প্র্যাকটিস করাতে শুরু করে। আর কুংফুর যত নিয়ম কানুন আছে সেগুলো তাকে শিক্ষা দেয়। আর যেহেতু জাওয়ের মধ্যে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার একটা আগুন জ্বলছিল এজন্য সেই ব্যাপারগুলো সে খুব ভালো করে শিখছিল। আর খুব দ্রুত সে কুংফুগুলো রপ্ত করে ফেলে। এমন করেই একদিন সকালবেলা যখন যাও রুমের মধ্যে একা শুয়েছিল তখনই নাও একটা বৃদ্ধ লোককে নিয়ে তার ঘরের মধ্যে চলে আসে। আসলে তখন আমরা জানতে পারি নাও জেওলাংয়ের সেই ওয়ান্টেড পোস্টারটা দেখতে পেয়েছিল, যেটা কিনা যাও নিজ হাত দিয়ে কয়েক জায়গায় লাগিয়েছিল। এজন্য সেই ব্যাপারটা তদারকি করতে সে এসেছে। এখন নাওয়ের কাছে মনে হচ্ছিল যাও হয়তো বা এই কাজগুলো চ্যাংয়ের বলাতে করেছে। এজন্য যখন সেই ব্যাপারগুলো তাকে বারবার করে জিজ্ঞাসা করছিল তখন যাও প্রচন্ড সাহস দেখিয়ে নাওকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এটা দেখার পর রাগ করে নাও তার উপর আক্রমণ করতে চলে আসে। তখনই রুমের মধ্যে চ্যাং চলে আসে। আর এজন্য তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা মারামারি শুরু হয়ে যায়। আর এই মারামারির মধ্যে চ্যাং খুব সহজেই জিতে যায়। নাওকে সে আচ্ছা মতো ধোলাই করে সেখানেই মেরে ফেলে। আর এরপর যখন সে সেই বৃদ্ধ লোকটাকে মারতে যাচ্ছিল
তখন যাও তাকে এটা বলে শান্ত করে যে এই বৃদ্ধ লোকটার এই সমস্ত কাজে কোনো হাত ছিল না, তো এই জন্য আমাদের এই বৃদ্ধ লোককে না মেরে তাকে ছেড়ে দেওয়া উচিত হবে। আর এই কথার জন্য চ্যাং তার উপর প্রচন্ড রাগ করে আর তাকে বলে তুমি যদি তোমার ভাইয়ের হত্যার বদলা নিতে চাও তাহলে তোমাকে একটু কঠোর হতেই হবে। আর এই সমস্ত কথা শোনার পর যাও ফাইনালি সিদ্ধান্ত নেয় সে তার ভাইয়ের হত্যার বদলা আর নিবে না। আর এই কথাগুলো শোনার পর চ্যাং পরিষ্কারভাবে বুঝতে পারে যাওয়ার আগের মতো নেই, সে আগের থেকে অনেকটা বদলে গিয়েছে। তাই সে এজন্য সেই বৃদ্ধকে মাফ করে দেয় আর তাকে যাওয়ার জন্য একটা সুযোগ দিয়ে দেয়। তো এর পরের দিন সকালবেলা তারা দুজন এই শহর ত্যাগ করে চ্যাংয়ের শহরে গিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। আর সারাটা দিন জার্নি করার পর রাতের বেলা তারা একটি জায়গায় তাঁবু গেড়ে বিশ্রাম করার সিদ্ধান্ত নেয়। এই বিশ্রাম নেওয়ার সময় যাও চ্যাংকে বলে আমি আমার একটা চোখ তোমাকে দিতে চাই যাতে করে তুমি এই দুনিয়াটাকে দেখতে পারো। যদিও এটা শোনার পর চ্যাং অনেকটা বেশি খুশি হয়ে যায়, তবে সে তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে আমি তোমার চোখ নিতে পারবো না। তো এর পরের দিন সকালবেলা যখন চ্যাং ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পারে তার আশেপাশে যাও নেই। সে অনেকক্ষণ ধরেই যাওকে খোঁজাখুঁজি করে, তবে সে কোথাও যাওকে খুঁজে পাচ্ছিল না। আর যখনই সে যাওয়ার সম্পর্কে লোকজনকে জিজ্ঞাসাবাদ করে তখন সে জানতে পারে যাও আবারও সেই শহরে ব্যাক করেছে, মূলত যেখান থেকে তারা এসেছিল। এটা শোনার পর চ্যাং প্রচন্ড টেনশনের মধ্যে পড়ে যায়। এজন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে যাওকে যে কোনো মূল্যেই খুঁজে বের করবে আর সে নিজেই সেই শহরে যাবে। আর এদিকে আমরা দেখতে পারি জেওলাং তার পার্টনার নাওয়ের মৃত্যুর খবর পেয়ে গিয়েছে, এজন্য সে প্রচন্ড রেগে যায়। এখন সে যে কোনো মূল্যেই তার মৃত্যুর বদলা নিতে চায়। তবে সে এই ব্যাপারটা জানতো না যে যাও অলরেডি তার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, সে তাকে মারার জন্যই এখানে এসেছে। আর এরপরে যখন জেওলাং একটা রুমের মধ্যে এসে ফ্রেশ হচ্ছিল তখন সে খাটের নিচে দুইটা পা দেখতে পারে। আর যখনই সে খাটের নিচে চেক করতে যায় তখনই যাও একটা চাকু দিয়ে তার উপর সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করে। তবে এই আক্রমণ করেও তেমন কোনো লাভ হয় না, কারণ সে তার কোনো ক্ষতি করতে পারে না। বরং জেওলাং এর বডিগার্ড এসে তাকে একটু পরেই ধরে ফেলে। আর এরপরে জেওলাং তার মুখের মধ্যে নেশা জাতীয় কিছু দ্রব্য ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, যেগুলো তার মুখের মধ্যে যাওয়ার জন্য তার মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর এরপরে যখন জেওলাং যাওকে গলা টেপে মারতে যাচ্ছিল তখনই সেখানে চ্যাং চলে আসে। আর চ্যাংকে দেখার সঙ্গে সঙ্গে যাও তাকে বাবার মতো করে জড়িয়ে ধরে। এই ব্যাপারগুলোর সুযোগ নিয়ে সেখান থেকে জেওলাং পালিয়ে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি বাইরে অনেকগুলো গুন্ডারা চ্যাংয়ের জন্য অপেক্ষা করছিল, মানে তারা চ্যাংকে মারার জন্য অপেক্ষা করছিল। আর তখনই চ্যাং বাইরে চলে আসে, তখনই তাদের মধ্যে ভয়ঙ্কর একটা মারামারি শুরু হয়ে যায়। তারা এসে চ্যাংয়ের উপর আক্রমণ করে। যদিও চ্যাং একাই তাদেরকে ফেস করছিল, তবে এখানে গুন্ডারা আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছিল। এত গুন্ডার সাথে কোনোভাবেই চ্যাং ফাইট করে পারছিল না। আর এই সমস্ত পরিস্থিতি দেখার পর যাও সেখানেই বেহুশ হয়ে পড়ে। এজন্য চ্যাং তাকে তার পিঠের সঙ্গে বেঁধে তাদের সবার সঙ্গে ফাইট করতে শুরু করে। অনেকক্ষণ ধরে মারামারি করার পর ফাইনালি চ্যাং সমস্ত গুন্ডাদেরকে হারিয়ে দেয়। তবে এতে করে সে অনেকটা নিজেই আহত হয়ে যায়। তবে এমন আহত হওয়া অবস্থায় সে জিওলাং এর সাথে ফাইট করতে সামনের দিকে এগিয়ে যায়। আসলে জিওলাং নিজে একজন ভয়ঙ্কর ফাইটার, এজন্য খুব সহজেই যে চ্যাংকে হারিয়ে দিবে ব্যাপারটা এমনও ছিল না। আর যেহেতু চ্যাং এমনিতে অনেকটা আহত হয়েছিল এজন্য সে কোনোভাবে জিওলাং এর সাথে পারছিল না। জিওলাং তাকে আচ্ছা রকমের ধোলাই করে তাকে খুব বেশি আহত করে ফেলে। আর যখন ফাইনালি জিওলাং তাকে মারতে যাচ্ছিল তখনই যাও তার পায়ের মধ্যে এসে তাকে ধরে ফেলে। যখন সে যাওকে মারার ট্রাই করছিল তখনই এই সুযোগটা নিয়ে চ্যাং আবারও উঠে দাঁড়ায়। আর এইবার সে অনেকবার আক্রমণ করার মাধ্যমে জিওলাংকে সেখানেই শেষ করে দেয়। আর এদিকে যাও আবারও বেহুশ হয়ে গিয়েছিল, এজন্য চ্যাং তাকে কোলে নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। আর বাইরে এসে তাকে বলে আমি তোমার ভাইয়ের হত্যার বদলা অবশেষে নিয়েই ফেললাম। আর তাছাড়া এখন আমি চাইলে আমার শহরে ব্যাক করতেও পারবো। তবে যেহেতু সে একটু বেশি আহত ছিল এজন্য এইটা বলার পরে একটু পরে সে তার শেষ নিঃশ্বাস নিয়ে সেখানেই মারা যায়। আর পরদিন সকালবেলা যখন জাওয়ের জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় সে চ্যাংয়ের রুমের মধ্যেই আছে। তবে এখন চ্যাংয়ের জায়গায় তার একটা বন্ধু তার খেয়াল রাখছে। আর একেবারে শেষে গিয়ে আমরা দেখতে পারি যাও চ্যাংয়ের শেষ ইচ্ছেটা পূরণ করার জন্য এখান থেকে বেরিয়ে তার শহরের দিকে যাত্রা শুরু করে, কারণ এখন সে সেখানে গিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আর এমন
একটা পরিস্থিতির মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।